মার্কিন হামলার শিকার হলে তেল আবিবের হৃৎপিণ্ডে আঘাতের হুঁশিয়ারি ইরানের। পরমাণু চুক্তি অথবা মার্কিন অভিযান, দুটি পথ খোলা তেহরানের সামনে হুমকি ট্রাম্পের। মিয়ানমারের জান্তাকে সহায়তা করছে ইরান, বিশেষ জাহাজে পাঠানো হয়েছে জ্বালানি এবং সমরাস্ত্র তৈরির উপাদান, রয়টার্সের বিশেষ প্রতিবেদন। প্রাণঘাতী নিপা ভাইরাস আতঙ্ক এশিয়ায়, ভারতে দুজনের দেহে শনাক্ত, সতর্ক অবস্থানে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ। মার্কিন হামলার শিকার হলে তেল আবিবের হৃৎপিণ্ডে আঘাত করবে ইরান। যুক্তরাষ্ট্রকে এমন জবাব দেবে যা আগে কখনো হয়নি, এমন হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি। রণপ্রস্তুতির কথা জানিয়েছেন তেহরানের অন্যান্য শীর্ষ নেতারাও। পাল্টা হুঁশিয়ারি অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। জানান, ইরানের সামনে কেবল দুটি পথ খোলা রয়েছে, পরমাণু চুক্তি অথবা ভয়াবহ হামলা। মার্কিন নৌবহরের ইরানমুখী যাত্রা ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, তখন পাল্টাপাল্টি হুমকি ধামকিতে জ্বলন্ত আগুনে ঘি ঢালছে দুপক্ষই। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা, সময় ফুরিয়ে আসছে, ন্যায্য পারমাণবিক চুক্তি অথবা তাদের নৌবহরের মোকাবেলা, যে কোনো একটি বেছে নিতে হবে ইরানকে। দেশটিতে পরবর্তী মার্কিন হামলা হবে সবচেয়ে ভয়াবহ। ক্ষিপ্রতম ও বিধ্বংসী মিশন পরিচালনায় প্রস্তুত বহর এমন হুমকিও দেন। ইরানের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। ইরানকে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে। তাদের সন্ত্রাসী প্রক্সি গ্রুপকে বিপর্যস্ত করেছি। তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু তা হতে দেব না। তারা যদি ইসরায়েলে হামলার মতো আত্মঘাতী ভুল করে, তবে এমন শক্তিমত্তা দিয়ে প্রতিহত করব যা তারা কখনো দেখেনি। তবে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান। শত্রুপক্ষের হামলার তাৎক্ষণিক এবং শক্তিশালী জবাবের জন্য গুলি তাক করে রেখেছে সেনারা, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানিয়েছেন, হুমকির মুখে কোনো আলোচনা নয়। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে সম্প্রতি কোনো যোগাযোগ হয়নি। অনেক দেশ মধ্যস্থতার চেষ্টা করছে, আমরাও তাদের সাথে যোগাযোগ করছি, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এবং আমাদের তরফ থেকে আলোচনার কোনো অনুরোধও জানানো হয়নি। আমাদের অবস্থান স্পষ্ট, হুমকির মুখে আলোচনা হয় না। হামলা মোকাবেলায় পরিকল্পনা তৈরি আছে, শত্রুপক্ষের আচরণ ও গতিবিধির উপর নজর রাখা হচ্ছে, জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস IRGC। ইসরায়েলকেও নজিরবিহীন জবাবের হুমকি দিয়েছেন সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী শামখানি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে যাচ্ছে ইউরোপ। এ লক্ষ্যে নতুন করে বাহিনীটির উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে IRGC-র বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার নেতৃত্ব দিচ্ছে ইতালি ও জার্মানি। আর তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে ফ্রান্স। অবশ্য সিদ্ধান্তটি কার্যকর হতে সংস্থাটি 27 দেশেরই সর্বসম্মতি পেতে হবে। 1979 সালে প্রতিষ্ঠিত IRGC ইরানের সামরিক বাহিনীর একটি শাখা, যা সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তত্ত্বাবধানে পরিচালিত হয়। ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কর্মসূচির দায়িত্বভার রয়েছে IRGC-র কাছে, এমনকি মধ্যপ্রাচ্যেও ব্যাপক প্রভাবশালী বাহিনীটি। মিয়ানমারে জান্তাকে মদদ দেয় চীন রাশিয়ার পর এবার প্রকাশ্যে এলো ইরানের নাম। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সে এই নিয়ে প্রকাশ করেছে বিশেষ এক অনুসন্ধানী প্রতিবেদন, যেখানে বলা হয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবস্থান সম্পর্কে বিভ্রান্ত করে এ পর্যন্ত অন্তত 9 বার মিয়ানমারে গেছে ইরানের জাহাজ। সরবরাহ করেছে 1 লাখ টনেরও বেশি জ্বালানি, পাঠিয়েছে যুদ্ধাস্ত্রের অন্যতম উপাদান কয়েক লাখ টন ইউরিয়াও। বিষয়টি নজরে এলে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কয়েকটি দেশ। মিয়ানমারে গেল 5 বছর ধরে চলমান গৃহযুদ্ধে জান্তা সরকারকে সহায়তা দেওয়ায় বেশ কয়েকবারই সামনে এসেছে চীন রাশিয়ার নাম। এবার সে তালিকায় যুক্ত হয়ে আলোচনায় ইরান।
রয়টার্সের বিশেষ এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গেল বছর সেপ্টেম্বরে ইরাকের বাসরা অয়েল টার্মিনালে দেখা যায় রিফ নামের একটি তেলবাহী জাহাজকে। একদিনের ব্যবধানে জাহাজটির অবস্থান দেখানো হয় বাসরা থেকে 330 কিলোমিটার দূরে, কিন্তু এর মাত্র 3 মিনিটের মাথায় জাহাজটি আবার দেখা যায় ইরানের বন্দর আব্বাস সমুদ্র বন্দরে। বাস্তবে এই দূরত্ব অতিক্রম করতে অন্তত 10 ঘন্টা লাগার কথা। বিভিন্ন নথি যাচাই করে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনের দাবি, ইরাকের বাসরা অয়েল টার্মিনালে কখনোই ছিল না ট্যাঙ্কারটি। প্রযুক্তির কারসাজিতে জাহাজের অবস্থান শনাক্তের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমকে ধোঁকা দিয়ে বন্দর আব্বাস থেকে জ্বালানি মজুত করছিল ট্যাঙ্কারটি। ইরান থেকে হরমুজ প্রণালী হয়ে ভারতের দক্ষিণাঞ্চল পর্যন্ত পৌঁছায় রিফ। এরপর আবারও শুরু করে নিজের অবস্থান নিয়ে কারসাজি। ভারতের দক্ষিণ প্রান্ত অতিক্রমের পর জাহাজটিকে দেখা যায় বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কাছাকাছি, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আসল গন্তব্য। চট্টগ্রাম বন্দর থেকে 800 কিলোমিটার দূরে ইয়াঙ্গুনের কাছাকাছি মিয়ানমার অয়েল টার্মিনালে নোঙর করে রিফ নামের তেলবাহী ট্যাঙ্কারটি। ইয়াঙ্গুনে 16 টনেরও বেশি জ্বালানি খালাস করে ট্যাঙ্কারটি। শুধুমাত্র জ্বালানিই নয়, বোমা ও গোলাবারুদ তৈরির কাঁচামাল হিসেবে সরবরাহ করে ইউরিয়াও। বলা হয় ইরান থেকে পাওয়া জ্বালানি ও রসদ ব্যবহার করে এ পর্যন্ত 1000-এরও বেশি বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে জান্তা সরকার। রয়টার্সের হাতে আসা স্যাটেলাইট নথি বিশ্লেষণ করে পাওয়া তথ্য অনুযায়ী গেল বছর অক্টোবর থেকে মোট 9টি চালানে 1,75,000 টন বিমানের জ্বালানি জান্তাকে সরবরাহ করেছে ইরান। রিফের পাশাপাশি এই পাচার কাজে ব্যবহৃত হয়েছে নোবেল নামের আরও একটি ট্যাঙ্কার। জাহাজগুলোর গতিবিধির স্যাটেলাইট ছবি ও তথ্য বিশ্লেষণ করে মার্কিন নথি যাচাইকারী সংস্থা সিনম্যাক্স, যা হুবহু মিলে যায় জাহাজ দুটির শিপিং নথির সাথে। অনুসন্ধানে জানা যায় গেল 1 বছরে ইরান বাদে অন্য কোনো দেশ থেকে জ্বালানি সরবরাহ করা হয়নি মিয়ানমারে। বারবার নাম পাল্টে এ পর্যন্ত ইরান ও মিয়ানমারের মধ্যে প্রায় 5500 কিলোমিটার পথ আসা যাওয়ার রেকর্ড মিলেছে জাহাজ দুটির। এ ঘটনার পর শিপিং কর্পোরেশনটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও ব্রিটেন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সামরিক ঘাঁটি নিয়ে সিরিয়ার সাথে সমঝোতায় যেতে চায় রাশিয়া। দেশটিতে রুশ সেনা উপস্থিতির ভবিষ্যৎ কী হবে তা নিয়ে দামেস্কের সাথে চুক্তি করতে চায় মস্কো। বুধবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে একটি বৈঠক হয়েছে। এতে সিরিয়ায় অবস্থিত 2 রুশ সামরিক ঘাঁটির বিষয়ে আলোচনা হয়। বৈঠক পরবর্তী সাক্ষাৎকারে অভ্যুত্থান পরবর্তী সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আহমেদ আল শারার প্রশংসা করেন ভ্লাদিমির পুতিন। গেল অক্টোবরে প্রথমবার বৈঠক করেন পুতিন ও আল শারা। সম্প্রতি দেশটির কামিশলি বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনা জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি। এতেই তোপের মুখে পড়েছেন প্রতিপক্ষের। মহারাষ্ট্রের প্রভাবশালী নেতার মর্মান্তিক মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করার অভিযোগে তাকে তুলোধুনো করেছেন বিজেপি সহ অন্যান্য দলগুলো। বিমান দুর্ঘটনায় প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্র জুড়ে যখন শোকের মাতম চলছে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিতর্কিত এক মন্তব্য করে ছড়ালেন উত্তাপ। অজিতের মৃত্যুকে নিছকই দুর্ঘটনা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতার দাবি বিজেপি জোট ছাড়তে চেয়েছিলেন অজিত পাওয়ার। এর কয়েকদিন পরই তার মৃত্যু হওয়ায় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তিনি। দাবি জানিয়েছেন তদন্তের। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। সাধারণ মানুষ তো দূরের কথা, রাজনৈতিক নেতারাও এই দেশে নিরাপদ নন। 2 দিন আগে শুনেছিলাম অজিত পাওয়ার বিজেপি ছাড়তে চান, এরপরই এই ঘটনা। আমি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি। বিতর্কিত মন্তব্য করে ব্যাপক তোপের মুখে পড়েছেন মমতা ব্যানার্জি। তার বিরুদ্ধে মানুষের মৃত্যু নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ তুলেছেন বিজেপি ও অন্যান্য দলগুলোর নেতারা। মমতার এ ধরনের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এটা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এর মধ্যে কোনো ষড়যন্ত্রের ধারণা দুর্ভাগ্যজনক। পুরো মহারাষ্ট্র শোকের সাগরে ডুবে আছে। বাইরের কারো এই ধরনের অভিযোগ তার পরিবারের জন্য কষ্টদায়ক। আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে কারো মৃত্যু নিয়েও এত নোংরা এবং ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে। আমি অত্যন্ত মর্মাহত যে মমতা দিদি রাজনীতিতে এত নিম্ন স্তরে নেমে যাচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক।
পাওয়ার পরিবারও বিমান বিধ্বস্তের ঘটনাকে দুর্ঘটনা হিসেবেই দেখছে। অজিত পাওয়ারের মৃত্যুকে রাজনৈতিক রং না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার চাচা শরদ পাওয়ার। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাবে আবারও আক্রান্ত ভারত। পশ্চিমবঙ্গে নতুন করে শনাক্তের পর এশিয়ার একাধিক দেশে ছড়িয়েছে উদ্বেগ। স্ক্রিনিং সহ অতিরিক্ত সতর্কতা নিয়েছে থাইল্যান্ড, নেপাল, ইন্দোনেশিয়ার বিমানবন্দর। এছাড়াও ভারতের সাথে যুক্ত স্থল সীমান্তগুলোতে চলছে যাত্রী স্ক্রিনিং। কার্যকরী কোনো টিকা বা প্রতিষেধকের অনুপস্থিতি ও মৃত্যু ঝুঁকি বেশি থাকায় জনবহুল দেশগুলোর জন্য ভয়াবহ হতে পারে নিপা ভাইরাস। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে 5 স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মেলে। তাদের দুজনের দেহে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে। বর্তমানে একজনের অবস্থা আশঙ্কাজনক। সংস্পর্শে আসা শতাধিক ব্যক্তিকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ভারতে নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণ উদ্বেগ ছড়িয়েছে এশিয়ার কয়েকটি দেশে। এখন পর্যন্ত অন্য কোথাও সংক্রমণের খবর না মিললেও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রতিবেশী দেশগুলো। পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য বাধ্যতামূলক স্ক্রিনিং চলছে থাইল্যান্ডের ব্যাংকক ও ফুকেটের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রধান এয়ারপোর্টগুলোয় একই পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়াও। অবশ্যই আমরা সবাই ভাইরাসকে ভয় পাই। বিশেষ করে করোনার পর থেকে সবকিছু বদলে গেছে। অনেক মানুষ হারিয়েছি। তাই এ ধরনের রোগ সম্পর্কে খুবই সতর্ক থাকা উচিত। এদিকে বিমানবন্দর ছাড়াও ভারতের স্থল সীমান্ত দিয়ে যাওয়া যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে নেপাল। নিপা ভাইরাসকে ক্যাটাগরি 5 তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে তাইওয়ান। এছাড়াও পর্যটন কেন্দ্রগুলোতে কঠোর স্ক্রিনিং ব্যবস্থা চালু করেছে থাই সরকার। থাইল্যান্ডে মানুষের মধ্যে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবুও আমরা সতর্কতা অবলম্বন করছি, কারণ নিপা ভাইরাস সবচেয়ে বিপজ্জনক সংক্রামক রোগগুলোর একটি। মূলত আক্রান্ত পশু পাখি কিংবা নির্দিষ্টভাবে বাদুড় থেকে মানুষে ছড়ায় নিপা ভাইরাস। প্রাথমিকভাবে লক্ষণ দেরিতে প্রকাশ পাওয়ায় এটি খুবই ভয়াবহ, যেখানে মৃত্যুহার 40 থেকে 75%। লক্ষণগুলো প্রকাশ পেতে 1 থেকে 2 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে একটু কম বেশি সময় লাগে। সবচেয়ে দীর্ঘ সময় হতে পারে 45 দিন, যার অর্থ বিমানবন্দরে এটি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। আপনার এমন কোনো রোগ আছে যা সুপ্ত অবস্থা 2 সপ্তাহের, সেক্ষেত্রে সংক্রমণ ঠেকানোর কোনো উপায় নেই। গলা ব্যথা, জ্বর, সাধারণ অসুস্থতা, চোখ ব্যথা ইত্যাদি নিপা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হিসেবে বিবেচিত। অনিক রহমান, যমুনা নিউজ। কংগ্রেস সদস্য ইলহান ওমরের উপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মার্কিন রাজনীতিতে। সম্প্রতি ইলহান ওমরের সোমালি পরিচয়কে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই মন্তব্যের পরপরই হামলার শিকার হন ইলহান ওমর। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে ডেমোক্র্যাট নেতারা বলছেন, হিংসা ও বিদ্বেষ ছড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এভাবে হামলার শিকার হন কংগ্রেস সদস্য ইলহান ওমর। রহস্যময় তরল ছুড়ে মারে হামলাকারী। ওই হামলার কয়েক ঘন্টা আগে এক সমাবেশে ইলহান ওমরের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমালি বংশোদ্ভূত ইলহান ওমরকে জলদস্যুর সাথে তুলনা করেন তিনি। But they don't do that anymore. You know why? Because they get the same treatment from us as the drug dealers get. Boom, boom, boom. কংগ্রেসের এক সদস্যকে এভাবে প্রেসিডেন্টের তাচ্ছিল্য, অন্যদিকে হামলা, সব মিলিয়ে তোলপাড় চলছে মার্কিন রাজনীতিতে। এমন ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। ক্ষোভ জানিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি পরিবেশ সৃষ্টি করেছেন যাতে হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে পড়েছে। ডান কিংবা বাম যে পন্থী হোক না কেন, তার ওপর হওয়া রাজনৈতিক সহিংসতার কঠোর বিরোধী আমরা। ইলহান ওমরের ওপর যে হামলা হয়েছে, এ ধরনের পরিস্থিতির কারণে অনেকেই গণমানুষের মুখোমুখি হতে বিরত থাকছেন। এদিকে কোনো ধরনের হিংসা কিংবা বিদ্বেষের কাছে মাথা নত করবেন না বলে প্রত্যয় জানিয়েছেন ইলহান ওমর। যখনই প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে উদ্দেশ্য করে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন, তখনই আমি হামলা কিংবা হয়রানির শিকার হই। তবে এখানে আমার উপস্থিতি প্রমাণ করে যে এ ধরনের কোনো হুমকিতে আমি ভয় পাই না। তারা আমাকে নিশ্চুপ করিয়ে দিতে চায়, কিন্তু আমি চুপ করে থাকার মানুষ নই। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের পাশাপাশি বিভিন্ন বংশোদ্ভূত মার্কিন রাজনীতিকদের উদ্দেশ্য করে নানা সময়ে বিদ্বেষমূলক মন্তব্য করে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মিয়ানমারে অনলাইনে প্রতারণা ও অপরাধ চক্র পরিচালনার দায়ে একই পরিবারের 11 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চিনহুয়া জানিয়েছে হত্যা, অবৈধ আটক এবং জালিয়াতি সহ একাধিক গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে মিং পরিবার। গত সেপ্টেম্বরে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় এবং সম্প্রতি সেই রায় কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে শত শত অপরাধ কেন্দ্র পরিচালনার অভিযোগ রয়েছে। এসব কেন্দ্রে অনলাইন জালিয়াতি, পতিতাবৃত্তি ও মাদক উৎপাদনের মতো অপরাধ সংগঠিত হতো। আর অভিযোগ রয়েছে স্থানীয় সরকার ও মিয়ানমারের সামরিক জান্তা সংশ্লিষ্ট মিলিশিয়ার প্রভাবশালী পদে ছিলেন এই চক্রের বহু সদস্য। অপরাধ চক্রটি হয়ে প্রায় 10,000 মানুষ কাজ করত, যাদের অনেককেই জোরপূর্বক প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করা হতো। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। দুর্ভাগ্যবশত উড়োযানটির 15 আরোহীর কেউই আর বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত করেছে কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দেশটির একজন এমপি সহ 2 ক্রু ও 1 নির্বাচন প্রার্থী রয়েছেন। বুধবার স্থানীয় সময় দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে উড়োযানটি। অবতরণের আগ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। খোঁজ মেলে ধ্বংসাবশেষেরও। অঞ্চলটি পাহাড়ি আর গেরিলাদের নিয়ন্ত্রণে থাকায় সেখানে প্রশাসনিক উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বিধ্বস্ত আকাশযানটি বিচক্রাফট 1900 টুইন প্রপেলার মডেলের। এই ঘটনার কারণ জানতে তদন্তের ঘোষণা দিয়েছে প্রশাসন। ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। এর মধ্যে 38 জনের পরিচয় শনাক্ত করা গেছে। শনিবারের ভূমিধসে এখনও নিখোঁজ 27 জন। তাদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। ঘন ঘন বৃষ্টিপাত, পুরো কাদামাটির আস্তর, বিধ্বস্ত রাস্তাঘাটের কারণে বাধাগ্রস্ত উদ্ধার কাজ। ড্রোন ও প্রশিক্ষিত কুকুর সহ 8 শতাধিক সেনা সদস্য ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। জাভা প্রদেশে আকস্মিক ভূমিধসে কাদামাটির নিচে পুরোপুরি চাপা পড়ে একটি গ্রাম। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন 75 জন। দুর্যোগপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের দূরে থাকতে বলা হয়েছে। ভেনেজুয়েলাকে জব্দকৃত ট্যাঙ্কার ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার 2 মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, এমটি সোফিয়া নামের সুপার ট্যাঙ্কারটি ভেনেজুয়েলা কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হচ্ছে, যেটি পানামার পতাকাবাহী ছিল। তবে কেন এটি ফেরত দেওয়া হচ্ছে সেটি নিশ্চিত করা হয়নি। তেল পরিবহনের সময় গত 7 জানুয়ারি মার্কিন সামরিক বাহিনী ও কোস্টগার্ড জব্দ করে ট্যাঙ্কারটি। দাবি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এটি ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করছিল। ধারণা করা হচ্ছে এখনও ট্যাঙ্কারটিতে তেল রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হয়। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে 2 নেতার আলোচনা। বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বুধবার চীন সফরে যান স্টারমার। এটি গেল 8 বছরের মধ্যে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর চীন সফর। যুক্তরাজ্যের অন্তত 50 জন ব্যবসায়ী এই সফরে অংশ নিয়েছেন। দুপক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি কয়েকটি চুক্তিও হওয়ার কথা। এর আগে চীনের আইনসভা চেয়ারম্যান ঝাও লেজি সহ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্বের সাথেও সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। দর্শক, যমুনা আইডাসকে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।